কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৬০তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা মার্কেট ইন্টারভেনশনে প্রাইস কন্ট্রোল কী সেটা নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। আলাপে অর্থনীতির গত পর্বে আমরা বাংলাদেশে দুটি দুর্ভিক্ষের ঘটনা দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে মার্কেট ইন্টারভেনশন করা হয়েছে। আর গত পর্বে আমরা দুটো গ্রন্থের কথা বলেছি। গ্রন্থ দুটো ছিল কোড অফ হামুরাবি আর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। এই দুটো গ্রন্থে সরকার তো তখন ছিল না, রাজা বা সম্রাট কিভাবে বিপদের সময় মার্কেট ইন্টারভিন করবেন সেই আলোচনা করা হয়েছে। এখন আমরা মধ্যযুগে চলে আসি। মধ্যযুগে আমরা তিনজন মনীষীর কথা বলি। পশ্চিম ইউরোপে একজন ছিলেন টমাস অ্যাকুইনা। উনি 1273 খ্রিস্টাব্দে সুমা থিওলজিকা একটা গ্রন্থ লেখেন। এর কাছাকাছি সময় আল গাজালি নামে একজন মনীষী ছিলেন পারস্য সাম্রাজ্যের, বর্তমানে ইরান। উনি একটা বই লেখেন কিতাব আদাব আল কাসব ওয়াল মাআশ, যার ইংরেজি নামকরণটা হচ্ছে দ্য বুক অফ দ্য প্রপার্টিজ অফ আর্নিং অ্যান্ড লিভিং। এর এক শতাব্দী পরে আরেকজন মনীষী ছিলেন, ওনার জন্ম তিউনিসিয়াতে, কিন্তু উনি মূলত কাজ করেছেন স্পেনের আল আন্দালুস রাজ্যে। উনি 1377 সালে আল মুকাদ্দিমা নামে একটা বই লেখেন। আল মুকাদ্দিমা মানে দ্য ইন্ট্রোডাকশন। এই যে তিনটা গ্রন্থের কথা আমরা বললাম, এই তিনটা গ্রন্থ মধ্যযুগে প্রাচীন যুগের মতো জাস্ট প্রাইসের কথা আলোচনা করেছে, মার্কেট ইন্টারভেনশনের কথা আলোচনা করেছে, এবং এইটাও বলেছে যে জিনিসটা কনসেপ্টটা আমরা বর্তমানকালে কিভাবে আসছে সেটা হচ্ছে রাজা বা সম্রাট উনি সমাজের গার্ডিয়ান, অভিভাবক। সমাজ যখন বিপদে পড়বে রাজা বা সম্রাট তখন মার্কেটে ইন্টারভিন করবেন। আমাদের আধুনিক অর্থনীতি বা অর্থশাস্ত্র শুরু হয় 1776 সালে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস গ্রন্থের মাধ্যমে। এই গ্রন্থে অ্যাডাম স্মিথ বুক 1 চ্যাপ্টার 7 এই অংশে উনি দুটো কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন। একটা হচ্ছে মার্কেট প্রাইসেস, আরেকটা হচ্ছে ন্যাচারাল প্রাইসেস। স্মিথ বলেন মার্কেট প্রাইস হচ্ছে শর্ট টার্মে মার্কেটে যে প্রাইস দেখা যায়, ন্যাচারাল প্রাইস হচ্ছে লং টার্মে। ক্লাসিক্যাল স্কুল, যার কর্ণধার ছিলেন অ্যাডাম স্মিথ, এই নামকরণটা করেছিলেন কার্ল মার্কস। এই স্কুলের বাকিরাও যেমন ডেভিড রিকার্ডো, যেমন জন স্টুয়ার্ট মিল, যেমন কার্ল মার্কস নিজেই, এনারা একইভাবে অ্যাডাম স্মিথের মতো মার্কেট প্রাইস এবং ন্যাচারাল প্রাইস, শর্ট টার্ম প্রাইস, লং টার্ম প্রাইস, এই দুটো নিয়ে আলোচনা করেছেন। অ্যাডাম স্মিথ মধ্যযুগীয় দার্শনিক মনীষী। প্রাচীন যুগের দার্শনিক মনীষীদের থেকে এক ধাপ এগিয়ে গেলেন কেন? উনি তখন দেখালেন যে মার্কেট বা বাজার একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, যার মাধ্যমে রিসোর্স অ্যালোকেশন হবে। প্রাইস কিন্তু পরে আসে। মার্কেটের মূল কাজ হচ্ছে এক্স যদি একটা দ্রব্য থাকে, এই অ্যালোকেশনটা কিভাবে হবে। আর প্রাইসটা কী হিসাবে দেখেছিলেন অ্যাডাম স্মিথ? প্রাইসটা হচ্ছে একটা সিগন্যাল, অর্থাৎ এই প্রাইসটা যেই মার্কেটে চলে আসবে সেই একটা সিগন্যাল পাবে ক্রেতারা, একটা সিগন্যাল পাবে উৎপাদকরা, এবং সেখান থেকে একটা অ্যালোকেশন তৈরি হবে। ক্লাসিক্যাল স্কুলের পরে 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে নিও ক্লাসিক্যাল স্কুল আসে। সেখানে 1844 সালে একজন ফরাসি ইঞ্জিনিয়ার, ওনার নাম জুল ডুপুই, উনি একটা পেপার লেখেন। পেপারটার নাম হচ্ছে অন দ্য মেজারমেন্ট অফ দ্য ইউটিলিটি অফ পাবলিক ওয়ার্কস। এই পেপারের মাধ্যমে আজকে আমরা কস্ট বেনিফিট অ্যানালিসিস করি। কস্ট বেনিফিট অ্যানালিসিসের ফাউন্ডেশনটা হচ্ছে এই পেপার। জুল ডুপুই ওই পেপারে একটা ব্রিজ কনস্ট্রাকশনের বর্ণনা দেন। একটা ব্রিজ তৈরি করবে একটা সমাজ। এখন ব্রিজটা তৈরি করতে গেলে খুবই আনন্দের খবর, একটা বেনিফিট, কিন্তু কস্টটা কী?
কস্টটা হচ্ছে ইউটিলিটি হারাবে। কারা হারাবে? ইউটিলিটি হারাবে কনজিউমাররা, যেহেতু আমরা ইউটিলিটি শব্দটা বলছি। এখানে উনি এই পর্যন্ত আলোচনাটা শেষ করেছেন। 1890 সালে আবার আমাদের অ্যালফ্রেড মার্শাল চলে আসলেন, ওনার ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস করলেন এবং সেখানে কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাসের কথা বলেছেন। একটু পরে আমরা সেটা দেখব। 1954 সালে মার্কিন ইকোনমিস্ট আর্নল্ড হারবার্জার উনি একটা শব্দ কয়েন করেন। শব্দটার নাম হচ্ছে ডেড ওয়েট লস। টেক্সট বুকগুলোতে আমরা এটাকে DWL এই হিসাবে দেখি। যখন আমরা গ্রাফে উপস্থাপন করি আমরা ছোট্ট ছোট্ট দুইটা ট্রায়াঙ্গেল দেখব, ত্রিভুজ দেখব। এই ট্রায়াঙ্গেলগুলোর নাম হারবার্জার নামের সাথেই হয়েছে। এগুলোকে আমরা বলি হারবার্জার ট্রায়াঙ্গলস। যে কোনো মার্কেট ইন্টারভেনশনে ওয়েলফেয়ার লস হবে, কিন্তু তারপরেও মার্কেট ইন্টারভেনশন করতে হয়। অর্থনীতির যে টেক্সট বুকসগুলো আমরা পড়ি, টেক্সট বুকসগুলোতে আমরা মার্কিন এক্সপিরিয়েন্সগুলো পড়ি। আলাপে অর্থনীতির প্রথম দিকে আমরা এই কথাটা বলেছি যে কোনো টেক্সট বুক যেগুলো আমরা বাংলাদেশে পড়ি তার মূল ভিত্তি হচ্ছে হয় USA হবে অথবা UK হবে। তাহলে আমরা এই যে মার্কেট ইন্টারভেনশনের কথা বলছি, মার্কিনীদের ক্ষেত্রে কিছু ঐতিহাসিক ঘটনা দেখি। অক্টোবর 29, 1929 সাল, তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট, যাকে আদর করে FDR ডাকত সবাই। স্টক এক্সচেঞ্জ মার্কেট ওদিন ধসে পড়ল। তারপর শুরু হলো ইতিহাসে যাকে আমরা বলি দ্য গ্রেট ডিপ্রেশন, মহামন্দা। সমাজের মানুষ কষ্ট পাচ্ছে, সমাজের সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। এখন তার রাজা রানী নাই, সমাজের অভিভাবককে, সমাজের অভিভাবক সরকার। তখন FDR উনি নিউ ডিল নামে একটা নতুন ইকোনমিক পলিসি তৈরি করলেন। এই নিউ ডিল পলিসিটা 1933 থেকে 34 সালে প্রথম পর্ব, এরপরে 1935 থেকে 39 সেকেন্ড ফেজ হয়। 39 সালে তো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো, দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হলো 45 সালে। তখন বিরাট একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলো। পশ্চিম ইউরোপ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে, জাপান হয়েছে এবং চীন হয়েছে। তখন মার্কিনেরা কী করলেন? তখন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। উনি নিউ ডিলের পরিবর্তে নতুন একটা ইকোনমিক পলিসি তৈরি করলেন, ওইটার নাম দিলেন উনি দ্য ফেয়ার ডিল। এইখানে 1945 থেকে 53 সাল পর্যন্ত সরকারের নানান রকমের ইন্টারভেনশন দেখা যায়। এরপরে 1971 সালে তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। তখন বেশ চড়া ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি হচ্ছে, খুবই খারাপ ট্রেড ডেফিসিট আমেরিকার। তখন নিক্সন কিছু ইকোনমিক পলিসি তৈরি করলেন। এই ইকোনমিক পলিসিটার নাম ছিল নিউ ইকোনমিক পলিসি, যাকে পরবর্তীকালে নিক্সন শক বলা হয়। এই পলিসি চলে 1971 থেকে 1973 সাল পর্যন্ত। এরপরে 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিসে আমরা দেখি সরকারের হস্তক্ষেপ। এরপরে 2020 সালের কোভিড প্যান্ডেমিকের সময় যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন আমরা সরকারের নানান রকমের হস্তক্ষেপ দেখি। এই কথার বলার উদ্দেশ্যটা কি? মার্কেট হচ্ছে রিসোর্স অ্যালোকেশনের একটা মেকানিজম বা ইনস্টিটিউশন। এই রিসোর্স অ্যালোকেশনটা যদি ভালোভাবে হয়, সেখানে সরকারি হস্তক্ষেপের দরকার নাই। মার্কেটে যদি রিসোর্স অ্যালোকেশন ভালোভাবে না হয়, তখন সরকার ইন্টারভিন করবে কি করবে না সেই প্রশ্নটা জাগে। তারপরেও কিন্তু সরকার অনেক সময় নানান মার্কেট ফেলিয়ারে ইন্টারভিন করেন না। সরকার কোনটাতে করবেন? যেখানে সরকারের অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না হয়, যেখানে সাধারণ মানুষের অসুবিধা হবে, এই রকম ক্ষেত্রে সরকার ইন্টারভিন করেন। ক্রাইসিসের সময় সরকার ইন্টারভিন করেন, নানান রকমের দুর্যোগের সময় সরকার ইন্টারভিন করেন। কারণ সরকার হচ্ছে সমাজের অভিভাবক। এইটাই হচ্ছে মার্কেট ইন্টারভেনশনে
সরকারের মরাল অব্লিগেশন। এখন আমরা মার্কেট ইন্টারভেনশনের আলোচনা করব। এই মার্কেট ইন্টারভেনশনে আমাদের ইকোনমিক টুলটা কি? ইকোনমিক টুলটা হচ্ছে সরকার মার্কেটের যে প্রাইস দেখা যাচ্ছে এই প্রাইসটা পরিবর্তন করবে। সরকার যদি মার্কেট প্রাইস পরিবর্তন করতে চায়, হয় সরকার দামটা বাড়াবে, নতুবা সরকার দামটা কমাবে। মার্কেটে দুটো পক্ষ আছে, একটা পক্ষ হচ্ছে উৎপাদক, আরেকটা পক্ষ হচ্ছে ভোক্তা। প্রাইস যদি বাড়ানো হয় এটা একজনের আনন্দের খবর, প্রাইসটা যদি কমানো হয় এটা আরেকজনের আনন্দের খবর। আমরা এখন একটা চিরপরিচিত গ্রাফ দেখি। এখন যে গ্রাফ দেখছি সেই গ্রাফটাতে একটা সিম্পল মার্কেট ইকুইলিব্রিয়াম দেখানো হচ্ছে। ডিমান্ড কার্ভ দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, সাপ্লাই কার্ভ দেখা যাচ্ছে আপওয়ার্ড স্লোপিং। ইকুইলিব্রিয়াম হচ্ছে পয়েন্ট ইতে, এবং এই পয়েন্ট ইতে প্রাইস এবং কোয়ান্টিটি কম্বিনেশনটা কি? পি স্টার অ্যান্ড কিউ স্টার। অ্যালফ্রেড মার্শাল কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস এই দুটো কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন। কনজিউমার সারপ্লাস কি? যেহেতু আমরা মার্কেটের কথা বলছি, এই সারপ্লাসটা একজন কনজিউমারের নয়, এটা সকল কনজিউমারের। সারপ্লাসটা কি? একটা নির্দিষ্ট পরিমাণের জন্য মার্কেটে সবাই কত টাকা দিতে ইচ্ছুক ছিল, আদতে কত টাকা দিচ্ছে, এইটার পার্থক্যটা। তাহলে আমাদের গ্রাফে উপরের যে ট্রায়াঙ্গলটা আমরা দেখছি এ পি স্টার ই, এটা হচ্ছে পুরো মার্কেটে শূন্য কোয়ান্টিটি থেকে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিউ স্টার পর্যন্ত কনজিউমার সারপ্লাস। এটা বোঝার একটা সুন্দর উপায় আছে, যে ট্রায়াঙ্গলটা ডিমান্ড কার্ভের নিচে থাকবে মার্কেট প্রাইসের উপরে থাকবে, সেটা কনজিউমার সারপ্লাস। মার্কেটে দুটো পক্ষ আছে, কনজিউমারদের যদি সারপ্লাস থাকে প্রডিউসারদেরও সারপ্লাস থাকবে, কিন্তু প্রডিউসারদের সারপ্লাসের ডেফিনিশন বা সংজ্ঞাটা কনজিউমার সারপ্লাসের সংজ্ঞা ঠিক উল্টাটা হবে। আমাদের গ্রাফে যদি উপরের ট্রায়াঙ্গলটা এ পি স্টার ই কনজিউমার সারপ্লাস হয়ে থাকে, তাহলে নিচের ট্রায়াঙ্গলটা কি? বি পি স্টার ই, এটা তাহলে প্রডিউসার সারপ্লাস। অর্থাৎ শূন্য উৎপাদন থেকে ইকুইলিব্রিয়াম উৎপাদন কিউ স্টার পর্যন্ত যে ট্রায়াঙ্গলটা আমরা দেখছি এটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস। প্রডিউসার সারপ্লাস বোঝার সহজ উপায়টা কি? সাপ্লাই কার্ভের উপর অংশ মার্কেট প্রাইসের নিচে। এখন মার্কেট অ্যালোকেশন যদি এইভাবে হয়ে থাকে, অর্থাৎ কনজিউমার সারপ্লাস ম্যাক্সিমাইজড হয়েছে, প্রডিউসার সারপ্লাসও ম্যাক্সিমাইজড হয়েছে, অর্থাৎ কনজিউমার সারপ্লাস কনজিউমারদের ওয়েলফেয়ার ত্রিভুজ এপি স্টার ই, প্রডিউসার সারপ্লাস প্রডিউসারদের ওয়েলফেয়ার বি পি স্টার ই ত্রিভুজ, এই দুটো ম্যাক্সিমাইজড হয়েছে। অর্থাৎ এই দুটো ত্রিভুজের যে যোগফলটা, অর্থাৎ ত্রিভুজ বি এ ই, এতে সমাজের ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হয়েছে। তাই যদি হয় সরকারের এখানে হস্তক্ষেপ করার কোনো দরকার নাই। সমস্যাটা হচ্ছে এই যে আমরা এই অ্যানালাইসিসটা করেছি, এটা যে কোনো গুডসের ক্ষেত্রে হতে পারে। এমন তো হতে পারে যে কোয়ান্টিটিটা কিউ স্টারে নাই, তখন কি হবে? আমরা একটা ঘটনা দেখি, মার্কেটে যে কোয়ান্টিটিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিউ স্টারের চেয়ে কম। এটা এখন এই গ্রাফে দেখি। এখন দ্বিতীয় যে গ্রাফটা আমরা দেখছি, এই দ্বিতীয় গ্রাফে আমরা কি দেখছি? আমরা দ্বিতীয় গ্রাফে দেখছি কোয়ান্টিটি হচ্ছে কিউ ওয়ান, যেটা কিউ স্টারের চেয়ে কম। এই কোয়ান্টিটিতে আমরা দুটো ছোট্ট ট্রায়াঙ্গেল দেখছি। এই ছোট্ট ট্রায়াঙ্গেলগুলো কি? উপরের ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল এফ জি ই, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে পুরো কনজিউমার সারপ্লাসের একটা অংশ খেয়ে ফেলছে। একইভাবে নিচের যে ট্রায়াঙ্গেলটা দেখছি আমরা, এটা প্রডিউসার সারপ্লাসের কিছু অংশ খেয়ে ফেলছে। তাহলে উপরের ছোট্ট ট্রায়াঙ্গেল আর নিচের ছোট্ট ট্রায়াঙ্গেলটাই হচ্ছে হারবার্জার ট্রায়াঙ্গেল। উপরের ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডেড ওয়েট লস কনজিউমার সারপ্লাসে, নিচের ট্রায়াঙ্গেল ছোট্ট ট্রায়াঙ্গেলটা হচ্ছে
ডেডওয়েট লস প্রডিউসার সারপ্লাসে। একটা মার্কেটে হারবার্জার ট্রায়াঙ্গলস দেখা যাচ্ছে ডেডওয়েট লস হচ্ছে। এটা কিসের মার্কেট? এটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মার্কেট? এটা কি বিপদের সময় কোনো দ্রব্যের মার্কেট? সেই ক্ষেত্রে যদি মার্কেটে আমরা Q1 পরিমাণ আউটপুট দেখি, যেটা কিউ স্টারের চেয়ে কম, ইকুইলিব্রিয়াম পরিমাণের চেয়ে কম, সেই ক্ষেত্রে সরকার চিন্তিত হয়ে পড়বেন যে এখন ঢুকতে হবে, কিছু করতে হবে। সরকার কি করবে? প্রথমে আমরা আজকে যে পন্থাটা দেখব সেটার নাম হচ্ছে প্রাইস ফ্লোর। মার্কেটের প্রাইসটা সরকার কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে বাড়িয়ে দেবে। মার্কেটের প্রাইস বাড়লে কারা খুশি হবে? প্রডিউসাররা খুশি হবে। এখন আমরা একটা গ্রাফ দেখি। এই গ্রাফটাতে সরকার কি করেছে? পি স্টার আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, সরকার কি করলো? প্রাইসটা বাড়িয়ে দিল, পি প্রাইমে আসলো। এর ফলে কি হচ্ছে? এই প্রাইসে আমাদের কিউএস সাপ্লাই হচ্ছে, কিন্তু হাই প্রাইসে ডিমান্ড কম, তাহলে একটা সারপ্লাস দেখা যাচ্ছে। সরকার যখন মার্কেটে ইন্টারভিন করবেন, সরকার কিন্তু জানেন প্রাইস বাড়ালে সারপ্লাস দেখা দিবে। তাহলে সরকার কখন কিভাবে করবে সেটা একটা প্রশ্ন জেগে যায়। এখন আমরা একটা চিত্র দেখি। এই চিত্রে আমরা দেখছি সরকার ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে প্রাইসটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ আগে দেখেছিলাম পি প্রাইম, এখন দেখছি পি ডাবল প্রাইম। পি ডাবল প্রাইমে কি হচ্ছে? প্রাইসটা যেহেতু কমে গেছে, এতে ভোক্তা বা হাউসহোল্ড বা বায়ার যারা, তারা খুশি, তাদের ডিমান্ড বেড়ে যাবে, কিন্তু উৎপাদকরা তো খুশি না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রাইস যখন কমানো হচ্ছে, এটাকে আমরা প্রাইস সিলিং বলি। এই প্রাইস সিলিংয়ের ক্ষেত্রে কি হবে? শর্টেজ দেখা যাবে। আগের গ্রাফে চলে যাই। আগের গ্রাফে আমরা বলেছি যে প্রাইস বেড়ে যাচ্ছে। প্রাইস বেড়ে যাওয়ার ফলে আমরা সারপ্লাস অর্থাৎ উদ্বৃত্ত দেখছি। এখনকার যে গ্রাফটা দেখছি আমরা, প্রাইস কমে গেছে, তাহলে আমরা একটা শর্টেজ দেখছি। তাহলে প্রশ্ন জাগে যে সরকার কখন প্রাইস ফ্লোর করবে, অর্থাৎ প্রাইসটা বাড়িয়ে দেবে, কখন প্রাইস সিলিং করবে, প্রাইসটা কমিয়ে দেবে। এই পুরো অ্যানালিসিসটা আমরা আগামী পর্বে দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।